দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম। খসড়া চুক্তিতে পরিবর্তন এনে খনিজ ভাগাভাগিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সমঝোতা নিশ্চিত করল কিয়েভ। শুক্রবারই হতে পারে চুক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা ট্রাম্পের। বিদেশি বিনিয়োগকারীদের গ্রিন কার্ডের পরিবর্তে $5 মিলিয়ন বিনিময়ে দেওয়া হবে গোল্ড কার্ড। পশ্চিম তীরে তেল আবিবের আগ্রাসন বেড়ে যাওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ নির্যাতন। 17 মাসে 59 বন্দীর মৃত্যু। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। অবশেষে যুক্তরাষ্ট্রকে নিজেদের বিরল খনিজ সম্পদ দিতে বাধ্য হচ্ছে ইউক্রেন। খসড়া চুক্তিতে বেশ কিছু পরিবর্তনের পর সমঝোতা হয়েছে দুদেশের। এরই মধ্যে শর্তাবলীও চূড়ান্ত হয়েছে। কিয়েভের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন এসব তথ্য আগামী শুক্রবারই ওয়াশিংটনে হতে পারে চুক্তি স্বাক্ষর, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে তীব্র বাকযুদ্ধ হয় ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে। দাবি না মানায় চটে যান মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে স্বৈরাচার আখ্যা দিয়ে যুদ্ধ শুরুর জন্য দায়ী করেন ইউক্রেনকেই। কড়া কথা শুনিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্টও, বলেন তার দেশ বিক্রির জন্য নয়। 3 বছরে দেয়া অস্ত্র সহায়তার প্রতিদান আদায় করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের খনিজের ভাগ নিশ্চিতে চুক্তির দ্বারপ্রান্তে বলে জানালেন তিনি। ইউক্রেনীয়রা খুব সাহসী। যুক্তরাষ্ট্র ও তাদের অর্থ সামরিক সহায়তা ছাড়া অল্প কয়েকদিনেই যুদ্ধ শেষ হয়ে যেত। ইউক্রেনকে $300 থেকে $350 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনেক বড় সমস্যায় তাদের সাহায্য করেছি। এবার মার্কিন করদাতারা তাদের অর্থ ফেরত চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। আগামী শুক্রবারই হতে পারে ইউক্রেনের খনিজ নিয়ে চুক্তি। আমি শুনেছি শুক্রবার তিনি আসছেন। খুব বড় একটি চুক্তি হতে যাচ্ছে। জো বাইডেন হাওয়াই মিঠাইয়ের মতো অর্থ উড়িয়েছেন, এবার $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির খসড়ায় অনেক অযৌক্তিক দাবি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই হয়েছে সমঝোতা। তবে নতুন কি কি বিষয় যুক্ত বা বাতিল হয়েছে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের $500 বিলিয়ন রাজস্ব আদায়ের পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। তবে ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে স্পষ্ট কিছুই বলা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ইউক্রেন ইস্যুতে জো বাইডেন প্রশাসনের উল্টো পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। সম্পর্ক উন্নয়ন করছেন রাশিয়ার সাথে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তবে কি মিত্রতার পথে হাঁটছে দুই পরাশক্তি রাশিয়া যুক্তরাষ্ট্র? দীর্ঘদিনের বৈরিতা ভুলে কি বন্ধুত্বের দিকে এগোচ্ছে মস্কো ওয়াশিংটন? জাতিসংঘের ইতিহাসে বিরল ঘটনার জন্ম দিয়ে ইউক্রেন ইস্যুতে সহাবস্থানে দুই বিশ্ব মোড়ল। এমনকি রাশিয়ার খনিজ সম্পদ আহরণেও যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে পুতিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারণা করা হচ্ছিল শেষ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের মধ্যস্থতায় ভেসে বেড়ানো সেই গুঞ্জন এখন অনেকটাই সত্য। ইউক্রেন ইস্যুতেই এক হলো দুই বিশ্ব মোড়ল। সোমবার জাতিসংঘের দুই অধিবেশন যেন তারই প্রমাণ। নাটকীয়ভাবে জাতিসংঘে এক সুরে কথা বলল রাশিয়া যুক্তরাষ্ট্র। মস্কোর নিন্দা জানিয়ে তোলা ইউরোপ সমর্থিত প্রস্তাবে বিরোধিতা জানায় ওয়াশিংটন। সবচেয়ে অবাক করার বিষয়, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে এবার পরস্পরকে কোনো ভেটো দেয়নি রাশিয়া যুক্তরাষ্ট্র। সবাইকে তাক লাগিয়ে ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন সমর্থিত খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো। জাতিসংঘের ইতিহাসে এমন ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র খুবই ভারসাম্যপূর্ণ অবস্থান নিচ্ছে, যা ইউক্রেন ইস্যু সমাধানে সহায়তা করবে। অবশ্যই এটিকে স্বাগত জানাই। মস্কো বিশ্বাস করে এ ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থান সংকট সমাধানে প্রত্যাশারই কথা বলে। বৈরিতা ভুলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে ক্রেমলিন।
আমরা আমেরিকানদের বিশ্বাস করি আমাদের অনেক দূর যেতে হবে, পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং শক্তিশালী করতে হবে। একে অন্যের প্রতি ছোট ছোট পদক্ষেপ দুদেশের আস্থা বাড়াবে। গেল 4 বছরে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছুই ধ্বংস হয়েছে, তাই এখন অনেক কাজ বাকি। এটি শেষ নয়। অধিকৃত দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের বিরল খনিজ সম্পদ নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত মস্কো। এমনকি এসব অঞ্চলে খনন সহ যৌথ প্রকল্পে মার্কিনীদের প্রবেশাধিকারও দেবে ক্রেমলিন। আর এমনটা জানিয়েছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকান সহযোগীদের প্রস্তাব জানাতে প্রস্তুত আছি। সহযোগী মানে শুধু সরকারি আর প্রশাসনিক নয়, বেসরকারি প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত থাকবে। নিঃসন্দেহে ইউক্রেনের তুলনায় আমাদের কাছে এ ধরনের সম্পদ বেশি রয়েছে। রুশ প্রেসিডেন্ট জানান প্রতিরক্ষা বাজেট ইস্যুতেও সমঝোতায় পৌঁছাতে পারে দুই দেশ। বলেন ইউক্রেন ইস্যুতে শান্তি অর্জনের পথে একমাত্র বাধা প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে কি মস্কো ওয়াশিংটনের সরাসরি আলোচনায় কপাল পুড়তে যাচ্ছে ইউরোপের? উঠছে এমন প্রশ্ন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার তেহরান সফরে তাদের বৈঠক হয়। ইরানের প্রধান আয়ের উৎস তেল শিল্পের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পরেই ইরান সফরে যান তিনি। বৈঠকে আঞ্চলিক দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা বলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর সুযোগ রয়েছে বলেই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া ও ইরান উভয়ই সিরিয়াতে শান্তি ও স্থিতিশীলতা চায় বলেও জানান তিনি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কো ও তেহরান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে, এতে করে পশ্চিমারা বেশ ক্ষুব্ধ হয়। এবার $5 মিলিয়ন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য গ্রিন কার্ড সুবিধা বাতিল করে গোল্ড কার্ড চালু করতে যাচ্ছেন তিনি। দেশটিতে স্থায়ীভাবে বসবাসের নতুন সুবিধা পেতে বিনিয়োগে আগ্রহী বিদেশিদের বিপুল এই অর্থ গুনতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যেই চালু হবে নতুন কর্মসূচি। এতদিন EB-5 প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা পেতেন গ্রিন কার্ড। বিত্তশালী অভিবাসীদের জন্য স্থায়ীভাবে বসবাসের বিশেষ এই সুবিধা এবার বাতিল করছে মার্কিন প্রশাসন। গ্রিন কার্ডের পরিবর্তে আসতে যাচ্ছে গোল্ড কার্ড নামের নতুন সিস্টেম। এই কার্ড পেতে অবশ্য গুনতে হবে $5 মিলিয়ন। মার্কিন প্রশাসনের দাবি, সহজলভ্য হওয়ায় গ্রিন কার্ড নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে অহরহ। এবার যাতে সত্যিকারের বিদেশি বিনিয়োগকারীরা ভিসা পায় তা নিশ্চিতই দেয়া হবে গোল্ড কার্ড। EB-5 প্রোগ্রামে জালিয়াতির সুযোগ রয়েছে। খুব অল্প খরচ করেই এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায়। প্রেসিডেন্টের নির্দেশে হাস্যকর এই সিস্টেম বাতিল করছি আমরা। এর পরিবর্তে চালু করা হবে গোল্ড কার্ড। আমরা নিশ্চিত করতে চাই যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীরা বিশ্বমানের নাগরিক। আগামী 2 সপ্তাহের মধ্যেই গোল্ড কার্ড চালু করতে যাচ্ছে মার্কিন সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নতুন সিস্টেমে থাকবে গ্রিন কার্ডের সব সুবিধাই। বলেন বিভিন্ন দেশের বিত্তশালী নাগরিকদের বিনিয়োগের কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানও বাড়বে। আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি, এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। তবে এর জন্য $5 মিলিয়ন মূল্য ধার্য করতে যাচ্ছি। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার নতুন পথ খুলবে। বিত্তশালীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে, বিপুল কর দেবে তারা। অনেকের কর্মসংস্থানও তৈরি হবে। আশা করছি এই প্রকল্প সফল হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, গোল্ড কার্ড বিক্রি করে পাওয়া অর্থ সরাসরি যাবে সরকারি তহবিলে, যা যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এই 2 নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তাদের আলোচনা হয়। এর আগে সোমবার পেন্টাগন পরিদর্শনে যান সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সাথে। 2 দেশের প্রতিরক্ষার সহযোগিতা বৃদ্ধি নিয়ে কথা হয়। সম্প্রতি সৌদির মধ্যস্থতায় রিয়াদে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। এর পরপরই যুক্তরাষ্ট্র সফরে গেলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।
যুক্তরাষ্ট্রে অল্পের জন্য আবারও সংঘর্ষ থেকে বেঁচে গেল দুটি বিমান। মঙ্গলবার শিকাগো বিমানবন্দরে এই ঘটনা ঘটে। অনুমতি ছাড়াই রানওয়েতে প্রবেশ করে একটি ব্যবসায়িক জেট। এতেই ঘটে বিপত্তি, কারণ একই সময়ে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওই রানওয়েতে অবতরণের কথা। আর অবতরণের সময় সামনে আরেক প্রাইভেট জেটটি দেখতে পেয়ে রানওয়ের মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে আবারও উপরে উঠে যায় যাত্রীবাহী বিমানটি। অল্পের জন্য এই সংঘর্ষ এড়ায় আকাশযান দুটি। ট্র্যাকিং সার্ভিসের তথ্য মতে এই ঘটনার সময় রানওয়েতে অবস্থান করা ওই প্রাইভেট জেটের মাত্র 250 ফুট উপর দিয়ে উড়ে যায় সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি। পশ্চিম তীরে ইসরায়েলি হামলা আর ধরপাকড়ের পরিধি বেড়ে যাওয়ায় আতঙ্কিত ফিলিস্তিনিরা। গাজার মতোই ধ্বংসযজ্ঞ চালানো হবে পশ্চিম তীরে, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এরই মধ্যে জেনিনের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে ইসরায়েল, এমনকি নামও পাল্টে ফেলা হয়েছে। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত জেনিন। পশ্চিম তীরের এই শরণার্থী ক্যাম্পে চলছে ইসরায়েলি হামলা। অন্যদিকে চলছে বুলডোজারের তাণ্ডব। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ঘরবাড়ি। গেল কয়েকদিন ধরেই জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে চলছে এমন ধ্বংসযজ্ঞ। স্থানীয়দের শঙ্কা, গাজার মতোই পরিণতি হতে পারে পশ্চিম তীরেও। ইসরায়েলিরা এসেই বলল আমাদেরকে এই এলাকা ছাড়তে হবে, কিন্তু আমরা যাব কোথায়? এই শরণার্থী শিবিরের নাম নিশানা মুছে ফেলতে চায় ইসরায়েল। তারা ফিলিস্তিনের অস্তিত্ব রাখতে চায় না। মানুষ, ঘরবাড়ি কিংবা অ্যাম্বুলেন্স সবকিছুকেই তারা টার্গেট বানিয়েছে। জেনিন শহরটিতে বসবাস প্রায় 50,000 মানুষের। এর মধ্যে জেনিন শরণার্থী শিবিরের আয়তন আধা বর্গ কিলোমিটারও কম, যেখানে বাস করছেন প্রায় 14,000 মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে অনেক এলাকায় দখল করেছে ইসরায়েলি বাহিনী। পরিবর্তন করা হয়েছে নাম, ম্যাপে দেখানো হচ্ছে ইসরায়েলি এলাকা হিসেবে। আমাদের বিভিন্ন সড়ক এবং এলাকার চিত্র পাল্টে গেছে, বদলে ফেলা হয়েছে সেগুলোর নামও। গুগল ম্যাপেও এসব এলাকার পরিবর্তিত নাম দেখানো হচ্ছে। জেনিন ক্যাম্প প্রায় 80 বছর ধরে রয়েছে এবং এটি জাতিসংঘ পরিচালনা করছে, কিন্তু ইসরায়েল এর কোনো তোয়াক্কাই করছে না। 1950-এর দশকে প্রতিষ্ঠা করা হয় জেনিন শরণার্থী শিবির। এর আগে 2002 সালে জেনিনে পুরো মাত্রায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। 10 দিনের ওই তাণ্ডবে প্রাণ যায় অর্ধশত ফিলিস্তিনির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অমানবিক নির্যাতনে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত এই বন্দীদের মৃত্যু হয়। আর প্রতিবেদনে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে এসব ফিলিস্তিনির। তবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে জানায় সংস্থাটি। ছবির এই ব্যক্তির নাম মোয়াজেজ আবায়াত। ফিলিস্তিনের আলোচিত এক বডি বিল্ডার ছিলেন তিনি। ভিডিওর এই ব্যক্তিও মোয়াজেজ আবায়াত, তবে দুই ছবির মাঝের ব্যবধান মাত্র 9 মাস। এ সময় বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। কতটা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছেন তিনি তা স্পষ্ট। গেল বছর বিশ্বজুড়ে তোলপাড় তোলে এই ভিডিও। আবারও সামনে আসে ইসরায়েলি কারাগারে বর্বর নিপীড়নের বিষয়টি। 2023 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। বন্দীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে এ তথ্য। নিহতদের মধ্যে 38 জনই গাজার বাসিন্দা। কারাগারে এসব ফিলিস্তিনি বন্দীদের খেতে দেওয়া হয় না দিনের পর দিন। বন্দী করে রাখা হয় অন্ধকার কুঠিরিতে। অমানবিক নির্যাতনে প্রাণ যায় এসব ফিলিস্তিনির। তবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও জানায় সংস্থাটি। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের বিষয়টি আলোচিত হয় বন্দি বিনিময়ের পর থেকেই। বিভিন্ন কারাগারে নির্যাতনের শিকার এসব ফিলিস্তিনি এতটাই অসুস্থ যে তাদের সরাসরি মিশরে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে বিপরীত চিত্র ইসরায়েলি জিম্মিদের ক্ষেত্রে। মুক্তি পাওয়ার পর প্রত্যেককেই দেখা যায় সুস্থ সবল। তাদের অভিব্যক্তিতে স্পষ্ট কতটা সুযোগ সুবিধা রেখেছিল হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। খুব শিগগিরই ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন 620 ফিলিস্তিনি, এমনটা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তেল আবিবের সাথে একটি সমঝোতাও হয়েছে। গেল শনিবার 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে বিভিন্ন কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল 620 ফিলিস্তিনি, কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তাদের আর মুক্তি দেয়নি তেল আবিব। ইসরায়েলের অভিযোগ চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস। তারই প্রেক্ষিতে ওই বন্দীদের মুক্তির জন্য সমঝোতা করে হামাস। সিরিয়ার দামেস্কে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 2 জনের প্রাণ গেছে। কিসওয়া এলাকায় বোমাবর্ষণ করে তেল আবিব। সন্ত্রাসী গোষ্ঠীর একাধিক ঘাঁটি
অস্ত্রাগার টার্গেট করে হামলা হয়। নেতানিয়াহু প্রশাসন দাবি করছে অঞ্চলটিতে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করছে ক্ষমতাসীন তাহরির আল শাম বা HTS যোদ্ধারা। একই দিন দেরা প্রদেশেও হামলা হয়েছে। মঙ্গলবারই সিরিয়ার দক্ষিণে HTS এর শাসন মেনে নেওয়া হবে না বলে জানায় তেল আবিব। তাদের হটিয়ে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে এই অভিযান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়া পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার দেশটিতে আয়োজিত জাতীয় সংলাপে দেয়া ভাষণে এমন মন্তব্য তিনি করেছেন। দামেস্কের প্রেসিডেন্টের বাসভবনে হওয়া আয়োজনে অংশ নেন কয়েকশো সিরীয়। এ সময় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের সাথে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। জানুয়ারিতে বিদ্রোহী গোষ্ঠী HTS প্রধান শারাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তখনই সাধারণ সিরীয়দের সাথে সংলাপের আগ্রহ প্রকাশ করেন তিনি। সিরিয়ার মানুষই দেশকে মুক্ত করেছে, তাই জনগণই গড়ে তুলবে দেশ। আমাদের জন্য এটি একটি ব্যতিক্রমী, ঐতিহাসিক এবং বিরল সুযোগ। সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে জনগণ ও দেশের সেবার জন্য আমাদের প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে হবে। যে কোনো যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী অত্যাধুনিক সেনাবাহিনী গঠনের নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার একটি সামরিক একাডেমির কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই নির্দেশ তিনি দিয়েছেন। শুক্রবার কাংকন মিলিটারি একাডেমি পরিদর্শনে যান কিম। এ সময় দেশটির সেনা সদস্যদের বিভিন্ন যুদ্ধ কৌশল উপভোগ করেন তিনি। এর আগে সোমবার কিম টুসাং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা। আবারও অগ্নিগর্ভ ক্যারিবীয় রাষ্ট্র হাইতি মঙ্গলবার রাজধানীতে চালানো হামলায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে দেলমাস এলাকায় তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এলোপাতাড়ি গুলি ছুড়ে অগ্নিসংযোগ করে ঘরবাড়িতে। জীবন্ত পুড়িয়ে মারার তথ্যও পাওয়া গেছে। প্রাণ ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হন কয়েকশো বাসিন্দা। গেল এক বছর ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় উত্তপ্ত হাইতি শুধু ফেব্রুয়ারি মাসে রাজধানী ছেড়েছে 6,000-এর বেশি মানুষ। এক বছরে বাস্তুচ্যুত 10 লাখের বেশি নাগরিক। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে দেশটিতে 5,500 মানুষ প্রাণ হারিয়েছেন। অভিনব কায়দায় কুকুর ছানা চুরি। যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক পোষা প্রাণীর দোকানে এমন ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে দোকানটিতে 3 ব্যক্তি প্রবেশ করে। হাবভাব এমন যেন একে অপরের সম্পূর্ণ অপরিচিত। হঠাৎ করে অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যান একজন এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণই ছিল তাদের মূল উদ্দেশ্য। সুযোগের অপেক্ষায় ছিল বাকি দুজন। দোকানের কর্মীরা যখন মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে নিয়ে ব্যস্ত, তখন খাঁচা থেকে বুলডগ প্রজাতির কয়েকটি কুকুরছানা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। একজনকে আটক করে কর্মীরা এবং পুলিশের হাতেও তুলে দেওয়া হয় তাকে। আর বাকি 2 অভিযুক্তকে খোঁজ করছে পুলিশ। দোকানটিতে এক সপ্তাহে এ নিয়ে 3 বার চুরির চেষ্টা হয়েছে বলে দোকানের মালিক জানিয়েছে। এই ছিল যেমন আইডেস্কের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।